হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শুরু করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 দাগের কোশ্চেনটি লবণ রাট বিদ্যাপীঠ। তো পেজ নম্বর হলো 249। তো এখানে আমরা প্রথমে বিভাগ ক আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? রেভারেন্স কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 সালে। এরপরে 1-5 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 9 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে, না বিপ্লবীদের বিরুদ্ধে, না শ্রমিক নেতাদের বিরুদ্ধে, না কৃষক নেতাদের বিরুদ্ধে? মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। এরপরে বিভাগ খ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে। প্রতাপাদিত্য চরিত্রটি রামরাম বসু। তো এরপরে আমরা আলোচনা করব উপবিভাগ 2-2। তো উপবিভাগ মানচিত্রগুলি আমরা একটা ভিডিওর মাধ্যমেই তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব বিভাগ গ। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিভাগ গ, ঘ, উম এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব 3 দাগের আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি ছিল একটি রাজনৈতিক ও দেশত্ববোধক রচনা। এতে সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়। উপন্যাসে বন্দে মাতরম গানটি ভারত মাতার বন্দনার মাধ্যমে জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলে। এই উপন্যাস জাতীয় আন্দোলনে সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। 3-2 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন খ্যাতমান চিকিৎসক ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় এমডি পাস চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। 1876 সালে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন, যা ভারতের বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। বিজ্ঞান শিক্ষার প্রসারে তার অবদান তাকে স্মরণীয় করে রেখেছে। এরপরে 3 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 19 শতকে কলকাতার বটতলা অঞ্চলে গড়ে ওঠা এক বিশাল পুস্তক প্রকাশনা ও মুদ্রণ কেন্দ্র। এখান থেকে সস্তা মূল্যে সহজ ভাষায় লেখা ধর্মীয় কাহিনী, নাটক, কাব্য, উপন্যাস প্রকাশিত হতো। সাধারণ মানুষের মধ্যে সাহিত্য ও শিক্ষার প্রসারে বটতলা প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাঙালি সমাজে পাঠ্য অভ্যাস গড়ে তুলতে সহায়ক হয়। 3-4 তেভাগা আন্দোলন বলতে কী বোঝো? তেভাগা আন্দোলন ছিল 1946-47 সালের বাংলার ভাগ চাষিদের একটি ঐতিহাসিক কৃষক আন্দোলন। সাধারণত জমির মালিকরা ফসলের অর্ধেক নিতেন, কিন্তু ভাগ চাষিরা দাবি তোলে তারা 3 ভাগের 2 ভাগ ফসল নিজেরা রাখবে। এই আন্দোলনের নেতৃত্ব দেয় কমিউনিস্ট পার্টি এবং এটি জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক সমাজে ব্যাপক জাগরণ ঘটায়। 3-5 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1925 সালে প্রতিষ্ঠিত হয় শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষার উদ্দেশ্যে। এটি ছিল এক বামপন্থী রাজনৈতিক দল যারা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিল।
এই পার্টি ব্রিটিশ শোষণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে এবং শ্রমজীবী মানুষদের সংগঠিত করে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। বিভাগ ঘ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ছিল মূলত স্বাধীনতা, সৃজনশীলতা এবং প্রকৃতি নির্ভর শিক্ষার উপর ভিত্তি করে। তিনি মনে করতেন শিশুর স্বাভাবিক বিকাশ ঘটার জন্য তাকে বন্ধনহীন পরিবেশে শিক্ষালাভ করতে দিতে হবে। তিনি প্রথাগত বিদ্যালয়ে কঠোর অনুশাসন ও বই কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করতেন। তার মতে শিক্ষার উদ্দেশ্য কেবল পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং মানবিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশ সাধন। এই মতাদর্শ থেকেই তিনি 1901 সালে বোলপুরে শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে শিক্ষাদান হতো প্রকৃতির সান্নিধ্যে, খোলা পরিবেশে, গাছতলার পাঠশালায়। তিনি শিক্ষাকে আনন্দময় ও জীবন ঘনিষ্ঠ করে তুলতে চেয়েছিলেন। শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা যেমন গান, কবিতা, নাটক, চিত্রাঙ্কন ইত্যাদির মাধ্যমে মানসিক বিকাশ ঘটানো হতো। রবীন্দ্রনাথ পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গত সমন্বয়ে বিশ্বাস করতেন। তার স্বপ্ন ছিল ভারত বিশ্বের সঙ্গে জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ে অংশ নেবে। এই ভাবনা থেকেই 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন, যার মূল মন্ত্র ছিল যাত্রা বহুদূর। রবীন্দ্রনাথের শিক্ষা আদর্শ ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এক নবযুগের সূচনা করে। আজও শান্তিনিকেতনের ভাবনা শিক্ষাক্ষেত্রে প্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়। 4-2 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 1857 সালে মহাবিদ্রোহ ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ সশস্ত্র প্রতিরোধ। তবে তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেননি। এই শ্রেণীর মানুষ ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্য আদর্শ ও যুক্তিবাদে বিশ্বাসী হয়ে ওঠে। তাদের অনেকেই মনে করত ইংরেজ শাসনে আইন, বিজ্ঞান ও আধুনিক শিক্ষার প্রসার ঘটেছে। তারা বিদ্রোহটিকে গোঁড়ামি ও ধর্মান্ধতার দ্বারা পরিচালিত এক পশ্চাৎপদ আন্দোলন বলে মনে করত। বাঙালি মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ প্রশাসনের অনুগ্রহ ভাজন ছিল এবং ইংরেজ শাসকের প্রতি কৃতজ্ঞতা বোধ পোষণ করত। অনেক বাঙালি সংবাদপত্রের সিপাহীদের কর্মকাণ্ডকে বিদ্রোহ না বলে দাঙ্গা বলে অভিহিত করেছিল। তারা ভয় পেত ইংরেজরা চলে গেলে আবার পুনরায় সমাজতন্ত্র ফিরে আসবে, যা তাদের শিক্ষাগত সামাজিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে কিছু প্রগতিশীল ব্যক্তি বিদ্রোহীদের সাহসিকতাকে স্বীকার করেছিলেন, যদিও প্রকাশ্যে তারা সমর্থন দেননি। এই মনোভাব প্রমাণ করে যে তখনও বাঙালি সমাজে জাতীয়তাবাদের চেতনা পুরোপুরি গড়ে ওঠেনি। এর ফলে বিদ্রোহটি বাংলা প্রদেশে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। পরবর্তী সময়ে এই মনোভাবেই ধীরে ধীরে পাল্টে গিয়ে আধুনিক জাতীয়তাবাদ গঠনে সহায়ক হয়। টিকালোকো বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ ছিল 1928 সালের একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন, যা গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুক কেন্দ্রিক ছিল। এই অঞ্চলের কৃষকদের উপর সরকার কৃষি খাজনা 30% বাড়িয়ে দেয়, যদিও তখন চাষ আবাদের অবস্থা খুবই দুর্বল ছিল। কৃষকরা এই বাড়তি খাজনা দিতে অক্ষম ছিল এবং তারা এর প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়। এই অবস্থায় সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অহিংস আন্দোলনের পথ অনুসরণ করে কর না দেওয়ার ডাক দেন। কৃষকরা সাহসিকতার সঙ্গে এই ডাকে সাড়া দেয় এবং সরকারের দমন নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। সরকার কৃষকদের জমি বাজেয়াপ্ত করে, বাড়িঘর নিলামে তোলে, কিন্তু কৃষকদের মনোবল টলাতে পারেননি। সারা দেশে এই আন্দোলন প্রতি সমর্থন গড়ে ওঠে এবং সংবাদপত্রেও তার প্রচুর গুরুত্ব পায়। গান্ধীজিও এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বলেন যে এটি অহিংস সত্যাগ্রহের উৎকৃষ্ট উদাহরণ। চূড়ান্তভাবে সরকার কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হয় এবং খাজনা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে। এই আন্দোলনের সাফল্যে সর্দার প্যাটেল সর্দার উপাধি লাভ করেন, যা তার নেতৃত্বে স্বীকৃতি। বারদৌলি সত্যাগ্রহ ভারতীয় কৃষক আন্দোলনের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে এবং স্বাধীনতা সংগ্রামে নতুন দিশা দেখায়। বিভাগ 1857
খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 1857 সালের মহাবিদ্রোহ ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম সশস্ত্র গণবিদ্রোহ। বিদ্রোহের সূচনা হয় মেরঠে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীদের মধ্যে কার্তুজে গরু ও শুকুরের চর্বি ব্যবহারের প্রতিবাদে। এই বিদ্রোহের ক্রমে দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে নেতা হিসেবে গ্রহণ করা হয়, যা আন্দোলনের প্রতীকী নেতৃত্ব তৈরি করে। এই বিদ্রোহে সিপাহী, কৃষক, জমিদার, বহু স্থানীয় শাসক, এমনকি সাধারণ মানুষও অংশগ্রহণ করে। এটি রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক কারণ থেকে উৎসারিত হয়। ব্রিটিশ শাসনের দমননীতি, ভূমি সংস্কার, ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ ইত্যাদি এর পিছনে প্রধান কারণ ছিল। অনেক ইতিহাসবিদ একে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন, তবে কিছু ইতিহাসবিদ একে আঞ্চলিক ও বিচ্ছিন্ন সিপাহী বিদ্রোহ বলেও মনে করেন। বিদ্রোহের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এবং আধুনিক জাতীয়তাবাদের চেতনা তখনও সুগঠিত হয়নি। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই আন্দোলনে অংশ নেয়নি, বরং অনেকেই নিরপেক্ষ থেকেছে। ব্রিটিশরা দমননীতি গ্রহণ করে ভয়ঙ্কর নির্মমতার মাধ্যমে বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। এই বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। এটি ভবিষ্যতের জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্রগতভাবে এটি ছিল এক গভীর বিক্ষোভ এবং প্রকৃতিগতভাবে ঔপনিবেশিক দাসত্বের বিরুদ্ধে প্রথম সম্মিলিত প্রতিরোধ। এরপরে পাশের দুই বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। ঔপনিবেশিক আমলে বাংলায় কারিগরি শিক্ষার সূচনা ঘটে ব্রিটিশদের শিল্প ও প্রযুক্তির প্রয়োজন মেটাতে। 1825 সালে কলকাতার হিন্দু কলেজে প্রথম কারিগরি শিক্ষা চালু হয় গণিত ও বিজ্ঞান বিভাগে। 1839 সালে জেমস ফার্গুসনের উদ্যোগে কলকাতায় মেকানিক্স ক্লাস শুরু হয়, যা পরে কারিগরি শিক্ষার ভিত্তি রচনা করে। 1856 সালে কলকাতায় স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্টস প্রতিষ্ঠিত হয়। এরপরে গভর্নর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি নামে পরিচিত হয়। 1865 সালে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হলেও বাংলায় এর প্রভাব পড়ে এর প্রভাবটা পরে আর কি, একটু দেরিতে। 1876 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়, যা পরে টেকনিক্যাল স্কুল নামে পরিচিতি লাভ করে। ব্রিটিশ সরকার বাংলার শিল্পে দক্ষ কর্মী তৈরি করতে কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দেয়। 1905 সালের পরে স্বদেশী আন্দোলনের সময়ও জাতীয় নেতৃত্ব কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেয়। এই সময় ভারতীয় উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন প্রভৃতি গঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও শান্তিনিকেতনে কারিগরি শিক্ষার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। স্বদেশী যুগে এই শিক্ষা স্বনির্ভরতার আদর্শের সঙ্গে যুক্ত হয়ে যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার বহু কারিগরি স্কুল, পলিটেকনিক এবং ITI গড়ে তোলে। কারিগরি শিক্ষার ফলে বাংলায় হস্তশিল্প, মুদ্রণ শিল্প, প্রকৌশল ইত্যাদির প্রসার ঘটে। এটি যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এবং শিল্পায়নের পথ সুগম করে। আজও কারিগরি শিক্ষা বাংলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 5.3 বিংশ শতকের ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস আলোচনা করো। বিংশ শতকের গোড়ার দিকে ভারতে শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় এবং তাদের উপর শোষণও বাড়তে থাকে। দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি, স্বাস্থ্যহীন পরিবেশ কাজ এসব শ্রমিক অসন্তোষের জন্ম দেয়। 1918 সালে গুজরাটে গান্ধীজির নেতৃত্বে আহমেদাবাদ টেক্সটাইল মিল শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত হয়। এটি ছিল অহিংস শ্রমিক আন্দোলনের অন্যতম সূচনা। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয়, যা প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন। শ্রমিক আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয় এবং জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকে। 1928 সালে বোম্বে টেক্সটাইল ধর্মঘট ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে লক্ষাধিক শ্রমিক অংশ নেয়। এই সময় কমিউনিস্ট পার্টিও শ্রমিকদের মধ্যে সক্রিয় হতে শুরু করে। ব্রিটিশ সরকার আইন করে আন্দোলন দমন করতে চেয়েছিল, যেমন পাবলিক সেফটি অ্যাক্ট, ট্রেডস
ডিসপিউট অ্যাক্ট ইত্যাদি। কিন্তু শ্রমিক আন্দোলন থেমে থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্য অভাব, মজুরি হ্রাস আন্দোলনকে আরও তীব্র করে তোলে। 1946 সালে বোম্বে নৌবিদ্রোহ, শ্রমিক ও নৌসেনারা একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। স্বাধীনতার পরেও শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন প্রণয়ন হয়, যেমন মিনিমাম ওয়েজ অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট ইত্যাদি। শ্রমিক আন্দোলনের ফলে শ্রমিকরা সংগঠিত হয় এবং তাদের স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হয়। এই আন্দোলন কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক স্বাধীনতার সংগ্রামের অংশ হয়ে ওঠে। শ্রমিক আন্দোলনের ইতিহাস ভারতীয় সমাজে শ্রেণী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজও শ্রমিক আন্দোলন শ্রমিকদের অধিকার আদায়ে একটি বড় শক্তি। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত। Thank you for watching my video.